আপনারা দেখছেন চারটে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের সভায় রয়েছেন, সরাসরি চলে যাব সেখানে। যখন আসে ভোট আসে তখন এদের মানুষের কথা মনে পড়ে। এই সৌমিত্র খাঁকে 2019 সালে হাইকোর্ট বাঁকুড়ায় ঢুকতে দেয়নি, প্রচার করেছিল সুজাতা। আর সৌমিত্র প্রচার করেছিল কোথায়? খণ্ডঘোষ বিধানসভায়, যেখানে প্রচার করেছিল 30,000 ভোটে হেরেছিল। আর এইবার বিষ্ণুপুর লোকসভা জুড়ে সব জায়গায় যাচ্ছে আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। যে নিজের সহধর্মিনীকে অপমান করে, যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়, সে কোনোদিন বাংলার নারীদের উন্নয়ন করতে পারে? সে কোনোদিন ভারতবর্ষের নারীদের কথা বলতে পারে? সে কোনোদিন সমাজের পিছিয়ে পড়া মানুষ, তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসীদের অগ্রাধিকারের কথা দিল্লির বুকে তুলতে পারে? আপনি দেখুন, বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। সৌমিত্র খাঁ প্রচারে গেলে খালি জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভান্ডার যে নেত্রী বলেছে বন্ধ করে দেবো, আপনার অবস্থান কি? ব্যবস্থা নেননি কেন? এই সৌমিত্র খাঁ 2 বছর আগে 2022 সালে নীলাদ্রি শেখর দানা আর অন্ধ্র বিধায়ক অমর সাকাকে পাশে নিয়ে বলেছিল আমরা বাঁকুড়াকে আলাদা রাজ্য হিসেবে কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি যাতে পৃথক রাজ্য হয়, জঙ্গলমহলকে ভাগ করা হোক। আমি বিষ্ণুপুরের মায়েদের জিজ্ঞেস করি, আপনারা চান বাংলা থেকে বিষ্ণুপুরকে ভাগ করা হোক? আপনারা চান বাঁকুড়াকে বাংলা থেকে ভাগ করা হোক? দেশের প্রধানমন্ত্রী যখন আগামী 20 তারিখ আসবে, আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে, যে বলেছিল যে বাংলাকে ভাগ করবে, বাঁকুড়াকে ভাগ করবে, আপনি তাকেই মনোনীত করে আবার প্রার্থী করেছেন। এই বিষয়ে আপনার কি অবস্থান আপনি স্পষ্ট করে বলবেন। আর আপনাদের যদি বুকের পাটা থাকে ওই সভাতে আমাকে ডাকবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। প্রধানমন্ত্রীকে এই বছরের 14ই মার্চ জলপাইগুড়ির মাটি থেকে আমি অনুরোধ করেছিলাম যে আবাস প্রকল্পে 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর আর 17-18 সাল থেকে যে আবাস প্লাসের তালিকা পঞ্চায়েতগুলি তৈরি করেছে, তার উপর যদি আপনি দেখাতে পারেন যে 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে কোনো পঞ্চায়েতকে বা রাজ্যকে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না, রাজনীতি ছেড়ে দেবো। আমি কতবার বলেছি এদের। আজকে 2 মাস 3 দিন হয়ে গেছে, 1500 ঘন্টা পেরিয়ে গেছে, শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। আপনারা মনে করেন মায়েরা যে রিপোর্ট কার্ড নিয়ে আসা উচিত, হ্যাঁ কি না বলুন? যে 5 বছর সৌমিত্র খাঁ এমপি, এখানে একাধিক জায়গায় বিজেপির বিধায়ক, ডবল ইঞ্জিন সরকারের যে নিদারুণ উদাহরণের কথা এরা বারবার বলে, একাধিক বিধানসভায় এদের ডবল ইঞ্জিন রয়েছে, কিন্তু পয়সা দিয়ে কটা মানুষকে সাহায্য করেছে? আপনি দেখান আমাকে যে গত 10 বছরে প্রধানমন্ত্রী একবার বিষ্ণুপুরে এসে একটা মানুষের জন্য কোনো উন্নয়ন নিয়ে কোনো কথা বলেছে, পর্যালোচনা বৈঠক করেছে? দেখাতে পারবেন না। বলেছিল 15 লাখ টাকা দেবো, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, কালো টাকা ধ্বংস করব, সবার মাথার উপর ছাদের ব্যবস্থা করব, কাঁচকলা কিচ্ছু করেনি। খালি মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে। যারা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছে, আগামী দিনের ভোট তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট, শুধু 4 নম্বর বোতাম টিপে সুজাতাকে জেতানোর ভোট নয়। যারা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে তাদেরকে জেতানো, তাদেরকে প্রকৃতভাবে শিক্ষা দিয়ে তৃণমূলকে জেতানোর ভোট। যাদেরকে আপনি জিতিয়েছেন সে চিঠি লিখে বলছে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দাও, সে বলছে রাস্তার টাকা বন্ধ করে দাও, সে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দাও। সন্দেশখালি 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 3 মাস ধরে সন্দেশখালি বলে গলা ফাটিয়েছিল। আজকে সন্দেশখালি দেখেছেন? সন্দেশখালির যে ভিডিও জনসমক্ষে এসছে মায়েরা দেখেছেন? দেখেছেন না দেখেননি?
দেখেছেন সবাই? বিজেপির মণ্ডলের সভাপতি বলছে সন্দেশখালিতে কোনো রকম কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে তাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ থানায় জমা করিয়ে সিবিআইকে দিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করিয়েছি। আমি বলছি না, বিজেপির সন্দেশখালির 2 নম্বর আর 1 নম্বর মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল আর শান্তিবাবু বলছে। আপনারা দেখেছেন সেই ভিডিও? আপনারা ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে যে মহিলাদের সম্মান, ইজ্জত, মর্যাদা, সম্ভ্রম 2000 টাকার বিনিময়ে দিল্লির কৃতদাসত্ব করে তাদের কাছে বিক্রি করে 10 কোটি বঙ্গবাসীকে 140 কোটি দেশের নাগরিকের কাছে ছোট করেছে। তাদেরকে ক্ষমা করবেন মায়েরা? তাদেরকে ক্ষমা করবেন? আমি আপনাকে ভরসা করে বললাম, মা এই কাগজটায় সই করে দাও। আপনি সই করে দিলেন। তারপর আমি সেই কাগজে চিঠি করে দিলাম যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আপনি ভাবুন আপনার মান সম্মান কোথায় থাকবে? আপনি যাকে ভরসা করলেন, ভরসা করে, আর মহিলাদের কি বলেছে জানেন? ইন্ডিয়া জোট নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুক থেকে ইন্ডিয়া জোট নিয়ে এই বিশেষ বার্তা দিয়েছেন তিনি। ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোটে থাকবো, কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, এর আগে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন সেখানে তার বক্তব্যে এটা রাজনৈতিক মহলের ধারণা হয়েছিল যে যদি ইন্ডিয়া জোট আগামী দিনে নির্বাচনে জিতে ক্ষমতায় আসে সেক্ষেত্রে সরকারের বাইরে থেকে সমর্থন করার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই বিষয়ে যাতে কোনো সংশয় না থাকে সেই বিষয়টি স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি বলেছেন এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী? হ্যাঁ দেখো অঙ্কুর, আজ হলদিয়াতে সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে, এবং সেখান থেকে কিন্তু তিনি বলেন যে অল ইন্ডিয়া জোট কিন্তু আমরাই তৈরি করেছি এবং আমরা অল ইন্ডিয়া জোটে থাকবো। এখানকার সিপিএম এবং কংগ্রেস এরা কিন্তু ভোট কাটার চেষ্টা করছে, ওরা ভোট কাটতে চায়, কিন্তু এই জোট আমরাই যেহেতু তৈরি করেছি আমরা থাকবো এবং অল ইন্ডিয়া জোট থেকে আমরা সরকার তৈরি করবো। অঙ্কুর, একেবারে সৌম্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শোনাবো দর্শকদের। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলছে ইন্ডিয়া জোটের অন্য দুই শরিক বাম এবং কংগ্রেস? কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় এবং বামেদের পক্ষ থেকে সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা শোনাবো দর্শকদের। মানে যখন যেরকম তখন সেরকম আর কি। আমি আছি, আমি রাহুল গান্ধীকে তার সদ্ভাবনা যাত্রায়, ন্যায় যাত্রায় জায়গা দেবো না, থাকতে দেবো না, পারমিশন দেবো না। আমি 42-এ 42 লড়বো। আমি রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলবো। আমি কংগ্রেসকে দুর্বল করব। সারা ভারতবর্ষে কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাত শক্ত করবো। এখন কংগ্রেস যখন বিজেপিকে হারাচ্ছে, এখন উনি ওনার সুবিধা মতো পাশে বসবে আর কি, বসার চেষ্টা করবেন। আর দাদাকে বলবেন, দিল্লির দাদাকে, যে আমিও পাশে আছি, আপনি চিন্তা করবেন না, ভোট টোট মিটে গেলে সব ঠিক হয়ে যাবে। এটাকে বলা হয় ফেন্স সিটিং কন্ডিশন। দেয়ালের ওপর বসে থাকা, যেদিকে পারবেন সুবিধা মতো ঝাঁপ মারার চেষ্টা করবেন। আসলে ওনাকে রাজনৈতিক অবস্থানকে সারা ভারতবর্ষের কোনো দল বিশ্বাস করে। এখন উনি স্বঘোষিতভাবে বলছেন, তাতে কিছু আসে যায় না আমাদের। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং তার প্রেক্ষিতে কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের বক্তব্য
শুনেছেন আপনারা, কি বলছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশিষ্ট নেতা রাহুল সিনহা, শোনাবো। এই সমস্ত কথা বলে লাভ নেই, তার কারণ হারকে হার হিসাবে স্বীকার করুক, আর সেটা তো তখন স্বীকার করে নিয়েছে, তখন এই কথাগুলো ওঠেনি নন্দীগ্রামের। এখন অনেক দিন বাদে উনি এইরকম নানান অতিলা বলতে শুরু করেছেন। মানুষের রায়কে সম্মান দিতে শিখুক, সেটাই হচ্ছে সত্যিকারের রাজনৈতিক নেতার পরিচয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তমলুকে বিরোধী দলনেতার খাসতালুকে দাঁড়িয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে ভোটের প্রসঙ্গেই আক্রমণ করেছেন তিনি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, এই ইস্যুতে কি বলেছেন মুখ্যমন্ত্রী? দেখো অঙ্কুর, আজকে কিন্তু শুধু শুভেন্দু নয়, শুভেন্দু পিসির এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ থামাতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু বলেন যে যারা বলছে বোমা ফাটালে বিজেপি ক্ষমতায় রয়েছে তাদের সাথে নির্বাচন কমিশনারকে সাতানিয়া মেদিনীপুর লুট করার পাশাপাশি তিনি বলেন শুভেন্দু এবং শিশির অধিকারী 10 বছর ছিল, কিন্তু বাপ বেটা কোন উন্নয়নটা করেছে? আমার হাত দিয়ে জেতার পরে কিন্তু ইলেকশনে অনেকবার ইলেকশনে দাঁড়িয়েছে এবং জিতেছে, এবং বিজেপি ওয়াশিং মেশিন এবং চুরি করলেই ওয়াশিং মেশিনে বিজেপিতে যান, এমনই কিন্তু তিনি আক্রমণ করেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার উদ্দেশ্যে, শোনাবো। আপনাদের জেলায় চাকরি খেকো বাগেরাও আছে, সাবধান জনগণ, সাবধান। চাকরি খেকো বাগেদের অবদান, বোমা ফাটাবে, চাকরি খাবে, আর বড় বড় কথা বলবে, আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে, আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম, কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে কি বলছেন বিজেপি নেতা রাহুল সিনহা, শোনাবো। এই সমস্ত কথা বলে লাভ নেই, তার কারণ হারকে হার হিসাবে স্বীকার করুক, আর সেটা তো তখন স্বীকার করে নিয়েছে, তখন এই কথাগুলো ওঠেনি নন্দীগ্রামের। এখন অনেক দিন বাদে উনি এইরকম নানান অতিলা বলতে শুরু করেছেন। মানুষের রায়কে সম্মান দিতে শিখুক, সেটাই হচ্ছে সত্যিকারের রাজনৈতিক নেতার পরিচয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টায় চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। সন্দেশখালীতে নতুন ধর্ষণের তত্ত্ব, 24 ঘন্টার মধ্যে বয়ান বদল করলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুধবার এক প্রতিবাদী মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ এবং তার পাশাপাশি থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়। 2 তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রেখা পাত্রর। বসিরহাটের বিজেপি প্রার্থীর এই নতুন অভিযোগকে কেন্দ্র করে চর্চা চলছে। গতকাল রাতে রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী, তিনি কি বলেছেন এবং আজকে তিনি কি বলছেন, দুটি বয়ানের মধ্যে কোথায় পার্থক্য, আপনারা নিজেরা শুনুন। কিন্তু না, এরাও চেষ্টা করছে যে শেখ শাহজাহান এদেরকে পারমিশন দিয়ে গেছে যে আমরা চলে যাওয়ার পরে আমাদের যদি জেল হয়ে যায় যে তোমরা সেই কাজটা পালন করবে, ওরা সেই হিসেবে পালন করছে। এক্ষুনি যদি অ্যারেস্ট না করে আমরা এর শেষ দিকে ছাড়বো, আমরা থানাকে দোয়া করে আমরা বসবো, আর এক্ষুনি সৈকত দাস আর দিলীপ মল্লিককে অ্যারেস্ট করতে হবে। দিলীপ মল্লিক আর সৈকত দাস এরাই লোক পাঠিয়েছিলেন তোলার জন্য, সেটা ভিকটিম নিজে চাকরি দেবে, কারণ ভিকটিমের সামনেই ওরা ফোনে কথা বলেছিলেন ওনার সামনে যে স্যার দিলীপ মল্লিক স্যার, সৈকত স্যার এনার তোলা হয়ে গেছে, আমরা কোথায় নিয়ে যাব। সেখানে এইভাবে বলা হয়েছে যে ওকে রেপ করতে লাগবো, আমরা আসছি। কথাটা কেমন বোঝা যায়? তাহলে ওর সম্মান নষ্ট করে ওকে মেরে ফেলবে, ওকে মার্ডার করে দেওয়ার পুরো পরিকল্পনা ছিল। আর ওকে মার্ডার করে দিয়ে আমার এগেনস্টে ওনারা আরও ভয়ঙ্করভাবে মানে একটা বদনাম করার একটা চেষ্টা চালিয়ে গেছে। এইটা শুধু তৃণমূল বাহিনীরাই করছে, সেটা ওনাদের সম্ভব হয়।
আপনারা শুনলেন রেখা পাত্রর গতকাল এবং আজকের বয়ান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আর সঞ্জিত, বিশদে জানাও ঘটনাটি সম্পর্কে দর্শকদের। দেখো, ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালীর ঘটনা একের পর এক রেখাচিত্র পাল্টাচ্ছে। বারবার যেখানে সন্দেশখালীতে এই গঙ্গাধর কয়ালের সম্প্রতি ভিডিও ভাইরাল, 4 মে এবং 11 মে পরপর দুটি ভিডিও ভাইরাল, পাশাপাশি গ্রামবাসীর পক্ষ থেকে যখন একটি ভিডিও ভাইরাল হয়েছে, এই নিয়ে কিন্তু রীতিমতো যারা আন্দোলন ছিল, সন্দেশখালীর প্রতিবাদী আন্দোলন ছিল, তারা কিন্তু সেই জায়গার থেকে আস্তে আস্তে সরতে শুরু করে শাসক দলের প্রতিবাদ মিছিলে তারা পা মেলাচ্ছেন। তারা বারবার সেটা দাবি করছেন, তাদেরকে মগজ ধোলাই করে বিভিন্ন রকমভাবে তাদেরকে অর্থের বিনিময়ে, কখনো সাদা কাগজে সই, কখনো এক জায়গায় সংগঠিত করে মানে লাঠি ধরিয়ে দেওয়া এবং আন্দোলন সংগঠিত করা, বিশেষ করে তার অভিযোগ কিন্তু ইতিমধ্যে তারা করেছেন সন্দেশখালী থানা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, রেখা পাত্র তার যে বক্তব্য গতকাল এবং আজকের বক্তব্যের মধ্যে অনেকটাই ফারাক, ফলে খুব স্বাভাবিকভাবেই এই অভিযোগের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে বিরোধী তৃণমূল কংগ্রেস। এবং এই জায়গা থেকে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যে দাবি, সেই দাবি আমজনতার কাছে, ভোটারদের কাছে কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে বসিরহাটের নির্বাচনের আগে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবেও। সন্দেশখালী নিয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের আবেদনে সাড়া নয়, আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্ত করছে, সিবিআই এর কাছেই আবেদন জানাতে হবে, আদালত কোনো হস্তক্ষেপ করবে না, এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। সন্দেশখালী নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেত্রী তথা বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং তাঁর সেই আবেদনেই কলকাতা হাইকোর্ট সাড়া দেয়নি। সিবিআই এর কাছেই এই সংক্রান্ত তদন্তের বিষয়ে আবেদন জানাতে হবে বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এ বিষয়ে কলকাতা হাইকোর্ট বলেছে, কলকাতা হাইকোর্ট কোনোভাবেই এর মধ্যে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। সন্দেশখালীর পিয়ালি দাসের পুলিশ হেফাজতের যে আবেদন, তা স্থগিত হয়ে গেল শনিবার পর্যন্ত। স্থগিতাদেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। পিয়ালি দাস এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। মূল মামলার যে শুনানি, সেই শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। শুক্রবার এই মামলার শুনানি হবে। আপনারা সকলেই জানেন, পিয়ালি দাসের পক্ষ থেকে এই আবেদন রাখা হয়েছিল কলকাতা হাইকোর্টের কাছে এবং তার আবেদনের প্রেক্ষিতেই পুলিশ হেফাজতের যে আবেদন, তা স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। অভিযুক্তকে আচমকা হেফাজতে নেওয়ার ইডি প্রবণতায় হ্রাস টানল সুপ্রিম কোর্ট। বিশেষ আদালতের অনুমতি ছাড়া পিএমএলএতে গ্রেপ্তার করা যাবে না অভিযুক্তকে। অভিযুক্তের মানবাধিকার রক্ষায় সুপ্রিম নির্দেশ। পিএমএলএ মামলার গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। বিশেষ আদালতে পিএমএলএ অভিযোগ নথিভুক্ত হওয়ার পর সেই আদালতের অনুমতি ছাড়া অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না, সাফ জানালো সুপ্রিম কোর্ট। আদালত পিএমএলএ আইনে আনা অভিযোগ আপাতগ্রাহ্য বলে বিবেচনা করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইচ্ছেমতো সেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারে না। দৃষ্টান্তমূলক রায় সুপ্রিম কোর্ট জানালো, আদালতের অনুমতি ছাড়া এমন ক্ষেত্রে পিএমএলএর 19 ধারা প্রয়োগ করা যাবে না। অভিযুক্তকে গ্রেফতার করতে হলে বিশেষ আদালতে ইডিকে আবেদন করতে হবে। যেটা একটা অত্যন্ত ইতিবাচক রায় মানবাধিকার রক্ষার পক্ষে। ইডি আর্থিক দুর্নীতি মামলায় অভিযোগ থাকলে সে অভিযোগ নিয়ে আদালতের কাছে যাবেন, আদালতের কাছে প্রেয়ার করবেন যে এই লোকটাকে হেফাজতে নেওয়া দরকার আছে কি দরকার নেই, সেটা খুব যুক্তিসঙ্গত। তা না হলে আমরা দেখলাম ইডি তো দুর্ভাগ্যজনক ভাবে কোন রাজ্যে এটাকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে, যেমন দেখলাম আমরা ঝাড়খণ্ডে এবং দিল্লিতে। আবার রাজনৈতিক কারণে সুরক্ষাও দিচ্ছে, যেমন পশ্চিমবঙ্গে যাদের গ্রেপ্তার করা উচিত তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
সেই জন্য আদালতের নির্দিষ্ট ধারা ঠিক করে দিলেন যে আদালতের নিম্ন আদালত যেখানে ইডিকে রিপোর্ট করতে হয় জুরিসডিকশনাল কোর্ট, সেখানে তারা ব্যাখ্যা করে বলবেন হেফাজতের দরকার আছে কি নেই। এটা একটা ইতিবাচক দিক। একই অভিযোগে ইডি ফের তদন্ত শুরু করতে চাইলে আগের কোনো অভিযোগে নাম থাকা কোনো ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে গ্রেফতার করতে পারে। যদিও এই আইনের 19 ধারা যথাযথভাবে মেনে চলা হয় এমনটাও জানিয়েছে দেশের শীর্ষ আদালত। অভিযোগ পেশ করার সময় যদি অভিযুক্তকে ইডি গ্রেফতার না করে এবং বিশেষ আদালত যদি সেই অভিযোগ আপাতগ্রাহ্য মনে করে তবে অভিযুক্তকে সমন জারি করবে। কোনোভাবেই গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না। এমনকি অভিযুক্ত জামিনে থাকলেও অবশ্যই সমন জারি করতে হবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সমন পেয়ে অভিযুক্ত বিশেষ আদালতে হাজিরা দিলে তাকে বন্দী হিসেবে বিবেচনা করা যাবে না। সেই কারণেই অভিযুক্তের এমন ক্ষেত্রে জামিনের আবেদন করার প্রয়োজন নেই। বিশেষ আদালত মনে করলে ফৌজদারি আইনের 88 ধারা অনুযায়ী অভিযুক্তকে জামিন গ্রহণ করার নির্দেশ দিতে পারে, যা আদতে মুচলেকা, যাকে কোনোভাবেই জামিন হিসেবে বিবেচনা করা যাবে না। সেই কারণে পিএমএলএ আইনের জামিন গ্রহণের সম্পর্কিত 2 শর্ত পালনের বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছে আদালত। অভিযুক্ত যদি হাজিরা না দেয় তখন বিশেষ আদালত ফৌজদারি আইন মতো গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। তবে বিশেষ আদালত প্রথমে জামিনযোগ্য পরোয়ানা জারি করবে। যদি তা কার্যকর করা সম্ভব না হয় তখন জামিন অযোগ্য পরোয়ানা জারি করা যাবে। অভিমত বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার। আদালতে হাজিরা দিয়ে অভিযুক্ত বন্ড পেশ করলে সেটাকে জামিন হিসেবে বিবেচনা করা হবে কি? এই পদক্ষেপকে জামিনের আবেদন বলে বিবেচনা করা যায় কি? যদি তা জামিন হয় তাহলে অভিযুক্তকে পিএমএলএ আইনের 45 ধারা অনুযায়ী 2টি শর্ত অবশ্যই পালন করতে হবে নাকি? মূলত এই 3টি প্রশ্নের আইনি ব্যাখ্যা দিতেই পিএমএলএ মামলায় এই গুরুত্বপূর্ণ রায় দেয় সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। আপনারা দেখছেন 4টে চারদিকে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে মধুপর্ণা ঠাকুরের অনশন 4র্থ দিনে পড়ল। মমতা বালা ঠাকুর সকালে প্রচারের আগে এবং সন্ধ্যার পরে প্রচারের শেষে এসে অনশন মঞ্চে বসছেন। মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন যতদিন পর্যন্ত সঠিক বিচার না পাবেন ততদিন পর্যন্ত তাঁর অনশন চালিয়ে যাবেন তিনি। মধুপর্ণার দাবি, তাঁর বাবা কপিল কৃষ্ণ ঠাকুরের সমস্ত কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় নথিপত্র সব রয়েছে ওই ঘরে। 7ই এপ্রিল থেকে তালা মারা অবস্থায় পড়ে রয়েছে ঘর। অভিযোগ, শান্তনু ঠাকুর তালা ভেঙে নিজে তালা লাগিয়ে দিয়েছেন। ঘরটি কপিল কৃষ্ণ ঠাকুরের ঘর বলে দাবি করেছেন মধুপর্ণা ঠাকুর ও তাঁর পরিবারের লোকজন। রয়েছে বিনাপানি ঠাকুরের ঘর, যে ঘর 1 মাস 10 দিন ধরে তালা মারা অবস্থায় পড়ে রয়েছে। আর যেই ঘর ফিরে পেতে মধুপর্ণা ঠাকুর অনশনে বসেছেন। আজকের অনশন 4 দিনে পড়ল। ইতিমধ্যে ডাক্তারবাবুরা এসে জানিয়ে দিয়েছেন অসুস্থ রয়েছে মধুপর্ণা ঠাকুর, তাকে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করা দরকার। মধুপর্ণা ঠাকুর কিন্তু যতক্ষণ পর্যন্ত তার এই পৈতৃক সম্পত্তি ঘর ফিরে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মধুপর্ণা ঠাকুরের মা মমতা বালা ঠাকুর তিনি কিন্তু প্রচারের ফাঁকে এসে মাঝে মাঝে অনশন মঞ্চে বসছেন। তিনি কিন্তু বলছেন একদিকে মেয়ে অনশন করছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, পাশাপাশি তিনি ভোট প্রচারে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তাদের এই পৈতৃক সম্পত্তি ফিরে না পান ততদিন পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ঠাকুরনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। এদিকে এই অনশনের সম্পর্কে এবং তাদের দাবি নিয়ে কি বলছেন মমতা বালা ঠাকুর এবং অনশনকারী মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা, আমরা শোনাবো একে একে। ভোটের প্রচারে আমার যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে 24 ঘন্টা একটা মানসিক যন্ত্রণা নিয়ে আমি বাইরে ঘুরছি, যে আমার মেয়ের কখন কি হয় সেটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে শারীরিক অবস্থা, তার অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবুরা এসছে যে তারা সেটা দেখছে এবং আমরা চাই যে মানুষের কাছে এই বিচারটা হোক, যে মানুষ আর কত দিন আমরা এইভাবে থাকবো, পথে ভাসবো। রাজনীতি হিসেবে তারা ক্ষমতায় এসে বিজেপির আজকে হারমাত্রা আজকে আমার ঘর থেকে বের করে দিল, আমার বাচ্চাদের বের করে দিল। তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিচার চাইছি আমরা সারা ভারতবর্ষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে। ভর্তি হওয়া উচিত, কারণ তোমার সুগার ফল করছে এবং বিপি খুব লো। আর কি করবে এই মুহূর্তে, কি চালিয়ে যাবে অনশন? হ্যাঁ, আমি চালিয়ে যাব, যতদিন বিচার না হবে আমি চালিয়ে যাব। আমি চাইছি জানো আমাদের অধিকারটা আমরা চাই। আমাদের ঠাকুমার জন্ম থেকেই আমি এখানে, ঠাকুমা দাদু সবাই এখানেই ছিল, আমাদের তো কোনোদিন তাড়ানি, এখন কেন তাড়িয়েছে? আমি চাই আমরা এই ঘরেই থাকবো।
কিন্তু ওরা একটা কথা বলছে যে হেরিটেজ ঘোষণা করার জন্যই এটা হলো, এই ঘরটা সবার অধিকার রয়েছে সেই জন্য তালা মেরেছে। এটা তো নিজেদের ঘর হতো, সেটাও তো ঘর কি হেরিটেজ করা যায়? আমাদের তো পাশে আর একটা রুম আছে, সেটাকে কি করে হেরিটেজ করবে? ঠাকুমার ঘর সেটা আলাদা ব্যাপার, আমাদের তো ঘর আছে ওখানে, সেটা কি? আমার বাবা তো ছোটবেলা থেকে ওখানেই। কথা ছিল ভোটে জিতলে গঙ্গা ভাঙন রুখতে তিনি ব্যবস্থা নেবেন, কিন্তু ভোটে জেতার গত 5 বছরে একবারের জন্যও দেখা মেলেনি সাংসদ শান্তনু ঠাকুরের। সেই অভিযোগে লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কল্যাণী বিধানসভা ও বনগাঁ লোকসভার অন্তর্গত চাঁদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন শ্যান্নালচর গ্রাম। প্রায় 30,000 মানুষের বাস ছিল এই গ্রামে। চাষবাস করেই দিন কাটাতেন তারা। এলাকার মূল সমস্যা গঙ্গা ভাঙন। বিঘের পর বিঘে জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। যেটুকু জমি জেগে আছে তাও ধসে যাওয়ার অপেক্ষায়। 30,000 গ্রামের জনসংখ্যা নেমে দাঁড়িয়েছে 4 থেকে 5,000-এ। স্থানীয়দের দাবি 2019-এর আগে শান্তনু ঠাকুর চাঁদুরিয়ায় গিয়ে নদী ভাঙন রোখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে 5 বছরে আর দেখা মেলেনি শান্তনু ঠাকুরের। গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া, বিশ্বাসপাড়া, সাহাপাড়ার মূল সমস্যাই হচ্ছে গঙ্গা নদীর ভাঙন। ঠিক আছে, তো এই গঙ্গা নদীর ভাঙন প্রতি বছর ঘাট করা হয়। প্রতি বছর এখান দিয়ে প্রচুর লোক যাতায়াত করে খেয়াঘাট দিয়ে। তো প্রতি বছর ঘাট করে যে মানে ঘাট মালিক আছেন, প্রতি বছর ভেঙে চলে যায়। স্নানের ঘাট সে একই কারণে মানে ভাঙন, গঙ্গা নদীর এই ভাঙনের প্রতিরোধ যদি যতদিন না করা হবে ততদিন আমাদের এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না। এবার ভোটের আগে প্রচারে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন শান্তনু ঠাকুর। এমপি হচ্ছে প্রধানমন্ত্রীর লোক, একমাত্র এমপি বাঁধতে পারতো আমাদের গঙ্গাটা, পারতো না, কিন্তু উনি আমাদের কোনো ব্যবস্থা করেনি। কাজ করছে না, শুধু আমাদের ভাই দাঁড়িয়ে গেছে 5 বছর আগে। সাবকনসিয়াস মাইন্ড বলে কথা আছে না, সেটাতে সবসময় অ্যাক্টিভেটেড হয়ে থাকে মানুষের ক্রিয়া আর প্রতিক্রিয়া। গত 8 বছর ধরে 7 বছর ধরে যেটা করেছেন, তো সাবকনসিয়াস মাইন্ডে ওটা লোডেড আছে, তো সেটা তো বেরোতে বাধ্য। হঠাৎ করে টিএমসি নিয়ে এলো, ও কথার ফাঁকে তো বেরিয়ে যাবেই। নদী ভাঙনের আতঙ্ক তাদের রোজের সঙ্গী। গ্রামের জনসংখ্যা কমতে কমতে প্রায় তলানিতে ঠেকেছে, যার প্রতিশ্রুতিতে দিন বদলের স্বপ্ন দেখেছিলেন গ্রামবাসীরা। তিনিও বেপাত্তা 5 বছর। ভোটের মুখে ফের একবার ভোট ভিক্ষা করতে জনতা জনার্দনের কাছে পৌঁছানো শান্তনু ঠাকুরের ওপর এলাকাবাসীর ক্ষোভ যে খুব স্বাভাবিক প্রতিক্রিয়া তা বলাই যায়। কল্যাণী থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। এই মুহূর্তে সরাসরি চলে যাব পুরুলিয়ার বান্দোয়ানে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী জনসভা। হেলথ সেন্টার, একটা করে খেলার মাঠ, সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা আধুনিক শিক্ষার সাথে আমাদের রাজ্যে করতে দেয়নি কেন? এই মমতা ব্যানার্জি, আপনারা জানতে চাইবেন না যে আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল জবে এসটিদের সংরক্ষণ কেন দেওয়া হয় না, এসসিদের কেন সংরক্ষণ দেওয়া হয় না? আমার জনজাতিরা তৃণমূলকে ভোট দেবেন নাকি? আদিবাসী বিরোধী তৃণমূল দ্রৌপদী মুর্মুকে মোদিজি যখন রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন, আমরা গলায় পাঞ্চি দিয়ে আমাদের এমএলএরা লাইন দিয়ে ভোট দিয়েছি দ্রৌপদী মুর্মুকে। আর এই রাজীব সোরেনরা মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে তারা যশবন্ত সিংকে ভোট দিয়েছে। এই আদিবাসী বিরোধী, জনজাতি বিরোধী তৃণমূলকে 25 মে শিক্ষা দেবেন তো? দেবেন? এদেরকে হারাতে হবে। জঙ্গলমহলে লুট চলছে, গাছ আর আছে সব ফাঁকা করে দিচ্ছে। আপনারা কি জানেন আপনাদের এখানকার গুণধর এমএলএ কত টাকার শাল গাছ পাচার করে পুলিশকে সঙ্গে নিয়ে? জানেন আপনি? আপনি কি জানেন এখানে যে পাথর খাদান আছে, এখানকার আইসি 50 লক্ষ টাকা মাসে তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে পাঠায়? আপনি জানেন?
আপনার জল, জঙ্গল, জমি, এ অধিকার আপনাদের জঙ্গল মহলে ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে। কারোর অধিকার নেই। আপনি খালি পায়ে আপনি ভাবতে পারেন মানবাজারে একজন বয়স্ক মহিলা বাথরুমে চট পেতে রাত্রে ঘুমায়? ছবি দেখেননি কদিন আগে? জঙ্গলমহলে 13 বছরে চাকরি ফাকরি দূরে থাক, রেশন তো দিল্লির, ভাতার তো 800 টাকা দিল্লি দেয়, 200 টাকা রাজ্যের। জঙ্গলমহলে আপনারা জল জীবন মিশনে জলটা পেয়েছেন? কোন গ্রামে জল আছে? নলবাহিত জল। পাশে তো ঝাড়খণ্ড, কাজ হয়নি? ঝাড়খণ্ডে কাজ হয়নি জল জীবন মিশনে? সাইকেল নিয়ে গেলেই তো পার। পার্থক্যটা দেখে আসুন না, অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গ। সব খাই খাই খাই, পিসিআর ভাইপোর যত দাও তত চাই। চাকরিগুলো বেচে দিয়েছে। কে পোস্টার টাঙিয়েছিল এখানে আমি আসার আগে? কোন হিরো? আরে তৃণমূল, আপনারা ছিলেন না এখানে, কিচ্ছু ছিল না আপনাদের। 2011 সালে এখানে সিপিএম ছিল আর জনসাধারণের কমিটি ছিল। তৃণমূলের নামগন্ধ ছিল না। তৃণমূল জন্মেছে 98 সালে। আমি শুভেন্দু অধিকারী 2010 সালে লালগড় থেকে জুলাই মাসে এই জঙ্গল মহলে অভিযান শুরু করি। আমি এই রাস্তা দিয়ে এই মুহূর্তে এগরায় জুন মালিয়ার হয়ে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব সেখানে। আমি পার্লামেন্টারিয়ান হিসেবে পারফরমেন্স দেখতে চাই, সেই জন্যই ওকে সিলেক্ট করেছি। ওকে ছাড়তে আমার কষ্ট হচ্ছিল, কারণ ও হয়তো ভালো ওখানে টাইম দিত। আর আপনাদের এখানে বিজেপির তিনি দাঁড়িয়েছেন, মহিলাদের সম্বন্ধে বাজে কথা বলতে নেই, খারাপ কথা বলতে নেই। খারাপ কথা বললে নিজের গায়ে লাগে, তাই কিছু বললাম না। এই যে কিছু বললাম না, এই না বলাটার মধ্যে দিয়ে আপনারা বুঝে নেবেন আগামী দিন যদি ভালো থাকতে হয় তাহলে জুন মালিয়া আপনার ঘরের মেয়েকে বেছে নিন, অন্য কাউকে নয়। আজকেও আমি শুনেছি আমার কোনো একজন অফিসারকে, আমি জানতে পেরেছি অন্য জায়গা থেকে। আপনারা তো জানেন ইলেকশন সময় কেউ কাউকে ডিনারে লাঞ্চে কোনো পলিটিক্যাল পার্টির লোককে নেতা ক্যান্ডিডেটকে ডাকতে পারে না। এসব নানা রকম ঘটনা ঘটিয়ে থ্রেট করছে তোমাকে আমি চেঞ্জ করে দেবো, তুমি বিজেপি করো বলে যাকে ইচ্ছে চেঞ্জ করবে। বিজেপি করো বলে কমপ্লেন করলেই ওসি চেঞ্জ, কমপ্লেন করলেই এসপি চেঞ্জ। আরে 1 মাস ইলেকশন তো 1 মাস, 1 মাস সময় 15 দিন, তারপর কি করবে? তারপর তুমি কি করবে? হামাগুড়ি খাবে? জিজ্ঞেস করুন, হামাগুড়ি খাবে না দোলনায় চড়ে দে দোল দে দোল, দোল লাগাও এইটুকু এই গান গাইবে? আমি বেশি কথা আপনাদের কাছে বলবো না, 2-1টা কথা। আপনারা এনআরসি চান? আপনারা এনআরসি চান? মোদির জেলখানায় থাকতে চান? তাহলে বিজেপিকে ভোট দেবেন না। আপনারা কে চান? মোদির বিদেশি, জোরে বলুন, সবাইকে বিদেশি করে দেবে নাগরিকের নামে। আপনারা কে চান? আরে ভাই গলাটা জোরে বলতে কি আছে, আমি এত ঠিক আছি। আপনারা ইউনিফর্ম সিভিল কোড, যাতে তপশিলীদের অস্তিত্ব উঠে যাবে, আদিবাসীর চিহ্নই থাকবে না, সংখ্যালঘুও থাকবে না, মা বোনেদেরও থাকবে না, হিন্দুদেরও থাকবে না, মুসলমানদেরও থাকবে না, শিখদেরও থাকবে না, খ্রিস্টানদেরও থাকবে না। দেশটাকে করে দেবে বিক্রি, জাতিটাকে করে দেবে বিক্রি, সব ধর্মকে করে দেবে বিক্রি।
অস্তিত্বকে করে দেবে বিক্রি, অধিকারকে করে দেবে বিক্রি। আপনারা চান সেই ইউনিফর্ম সিভিল কোড হোক? আমায় জোরে বলতে হবে, কারণ আমি তো করতে যাব। কারণ আপনারা না বললে আমার এটা শক্তিশালী হবে। আমি ভাববো যে সত্যি আমার এটা ভাবা দরকার, হ্যাঁ কি না? আমি শুনতেই পাচ্ছি না, তাহলে কি আমি কানে কালা হয়ে গেলাম? কেন আমি শুনতে পাচ্ছি না? আপনারা কি চান আপনাদের সব অস্তিত্বর বিসর্জন? তাহলে মোদিকে বিদায় দিতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, মোদিকে বিদায় দিয়ে আমরা যদি ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট করতে পারি, এনআরসি বাতিল করব, ক্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। কিন্তু বাংলায় তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোটটি দয়া করে দেবেন না। ইন্ডিয়া জোট আমি দিল্লিতে করি, কিন্তু বাংলায় এখানকার সিপিএম আর কংগ্রেস, আপনারা দেখেছেন কংগ্রেসের নেতারাও আসেনি ওদের মিটিং করার জন্য। তার কারণ এরা পুরোপুরি বিজেপির দালাল। এখানে আমরা আছি, বুঝে নেব। আমি এখানে এনআরসি করতে দিইনি, আর আমি থাকলে মোদির বিপদ আছে জানে, হবে না। তাই মমতাকে সরানো দরকার। রোজ গালি দেয় আমাকে, সকাল থেকে রাত অব্দি গালাগালি দেয়, তাতে আমার কি যায় আসে? আমার বয়েই গেছে। আমি লড়াই করে বেঁচে থাকার লোক। আমি বন্দুকের গুলি অনেক দেখেছি, আমার কপালের পাশ দিয়ে অনেক বন্দুকের গুলি বেরিয়ে গেছে। আমার মাথা মেরে চুরচুর করে দিয়েছে, আমার কোমর মেরে কোমর ভেঙে দিয়েছে, আমার পায়ে পর্যন্ত চোট করেছে, চোখে পর্যন্ত করেছে। তা সত্ত্বেও আমি আজও যা করতে পারি অন্য কেউ আমার সাথে পাল্লা দিয়ে করতে পারবে না। আমি কালো হাওড়ায় 10 কিলোমিটার মিছিল করেছি, চুচুড়ায় মিটিং করে যাওয়ার পরেও। আজও আমি সকালবেলায় হলদিয়ায় মিটিং করেছি। মিটিং করার পরে আমি এই রোদ্দুরে আমি কাঁথিতে মিছিল করে এলাম। আজকে এগড়ে এসে তারপরে আপনার এখানে মিটিং করছি, কারণ জুনকে আমাদের জেতানোর দরকার। কালকেও আমার প্রোগ্রাম আছে, ঝাড়গ্রামের গোপবল্লভপুরে আছে, তারপরে দেবের দাসপুরে আছে, দাসপুরের পর আমি খড়গপুরে মিছিল করব। আমার সাথে ইয়াং ছেলেরা হেঁটে পাচ্ছে না। আরে আমি ডেলি 23 কিলোমিটার 30 কিলোমিটার হাঁটি। এখনো সকালবেলা বাড়ির থেকে বেরোবার আগে 20,000 স্টেপ হেঁটে আসি, আর তারপরে ফিরে গিয়ে এবং মিলিয়ে মিশিয়ে আরো 10 করে নিই। অন্য সময় হলে 40,000 হয় স্টেপস। এখন যেহেতু ইলেকশন চলছে, টাইমটা এদিকে বেরিয়ে যায়, ওদিকে টাইম কম পাই। তাই মনে রাখবেন, আমরা লড়তে জানি, করতে জানি, গড়তে জানি। এটা নয় যে মুখে বলি করি না। লক্ষ্মীর ভান্ডার কে করেছে? আমরা করেছি। সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? আমরা দিয়েছি। স্মার্টফোন কে দিয়েছে? আমরা দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো 21-এ, যদি জিতি 6 মাসের মধ্যে করে দিয়েছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষাণ ভাতা দেবো, যদি জিতি করে দিয়েছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকার স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের, করে দিয়েছি। বলিনি, অথচ করেছি কত কাজ। রূপশ্রীর 25,000 টাকা, সমব্যথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সমব্যথী, কত কত ভুড়ি ভুড়ি বলেছি। 100 ভাগ করেছি 500 ভাগ। এই জন্যই বলি যে আমাদের ভোটটা দেবেন, বলবার অধিকার আছে বলে। আর আগের বার তো আপনাদের এখানে বিজেপি এমপি ছিল, কিছু করেছে? করেছে কিছু? আমাদের এমপি তো ছিল না। আপনাদের ধন্যবাদ, অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা দোয়া যে আপনারা আমাদের এবারে বিধানসভায় আপনারা আমাদের তপরকে জিতিয়েছেন। আমি শুধু বলবো, মানুষের হয়ে কাজ করে পড়ে থাকতে হবে। আর জুন তুমি জিতে গেলেও তুমি অন্তত মাসে, মানে এক একটা কনস্টিটুয়েন্সি বেছে নিয়ে
একদম যেরকম জনগণের গ্রিভেন্সেস শুনে সেইভাবে ক্যাম্প করবে। এমএলএদেরও আজকে করতে হবে। আমি শিখিয়ে দিয়েছি দুয়ারে সরকার, তোমরা দুয়ারে ক্যাম্প করবে, জনপ্রতিনিধিরাও করবে। মানুষের কিছু বলার থাকলে এসে বলবে। আমি যেমন সমুদ্র সাথী বলেছিলাম 5,000 টাকা করে 10,000 টাকা দেবো, কেউ অ্যাপ্লিকেশনই করেনি। মাত্র 20,000 লোকের মতো লোক অ্যাপ্লিকেশন করেছে। টাকাটা দেবো কোত্থেকে? টাকাটা তো আমি দেবই। মে জুন 2 মাসের জন্য 10,000 টাকা বলেছি। মৎস্যজীবী যারা বা সমুদ্রে লিন পিরিয়ডে কাজ করতে পারে না, দেবই। নামটা লেখাচ্ছে না। আচ্ছা, এখন না লেখালে ইলেকশনের পরে নামটা লিখিয়ে দেবেন। এই জন্য বলছি আমাদের ভোটটা দেবেন। তার কারণ আমাদের ভোট দিলে মানুষ বাঁচে, আর বিজেপিকে ভোট দিলে মানুষ কাঁদে। ডিমনিটাইজেশন, নোটবন্দি কে করেছিল? আমি কেন লক্ষ্মীর ভান্ডার করেছিলাম জানেন? যখন আমি দেখলাম নোটবন্দি করেছে, আমি আধ ঘন্টার মধ্যে প্রেস বিবৃতি দিয়েছিলাম দেশে সবার আগে। তো অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিল। অনেকে এসে বলল, আপনি কি করে এত তাড়াতাড়ি বুঝলেন যে নোটবন্দিতে দেশের ক্ষতি হবে, দেশের লাভ হবে না? আমি বললাম, শোনো, আমি একটু বাচ্চাদের কথা আর মেয়েদের কথা গুরুত্ব দিই। তার কারণ যখনই নোটবন্দি হলো, আমার অভিষেকের মা লতা আমার সাথে থাকে, ও আমাকে দেখে। আমাকে এসে বলল, দিদি দেখো না, ও ছেলে মেয়েদের দেখে বললা, ও बोलছে আমাকে 2000 টাকা रुपया दो ना, हमारे पास कुछ भी नहीं है, कल से क्या करें हम, हमारे पास 500 টাকা 1000 रुपया का नोट नहीं है, हमारे पास कोई नहीं है, बैंक में भी नहीं देगा, हम क्या करेगा। आलम तार माने এই অবস্থা বলল। হ্যাঁ, আমি এবার লতাকে জিজ্ঞেস করলে, মানে নোটবন্দি করেছে, তোর তো অনেক টাকা আছে নিশ্চয়ই জমানো। বলল, কোথায় আর জমানো, লক্ষ্মীর ভান্ডার যেটুকু লুকিয়ে চুরিয়ে জমিয়ে রেখেছিলাম সেটাও তো কেড়ে নিয়েছে। তখন থেকে আমি ভাবলাম লক্ষ্মীর ভান্ডার মেয়েদের আমি কেড়ে নিতে দেব না। লক্ষ্মীর ভান্ডারটা মুখে বলি আমরা লক্ষ্মীর ভান্ডার। আগেকার দিনে মায়েরা কি করতো, যা পেত 2 পয়সা 4 পয়সা ওখানে জমি দিত, যখন ফ্যামিলিতে প্রয়োজন পড়তো ওই টাকাটা খরচা করতো। আপনারা কি বিশ্বাস করবেন, আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে? আপনারা বিশ্বাস করবেন? আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে। তাতে আমি 2 টাকা 5 টাকা 10 টাকা যা যা আমার ব্যাগে খুচরো থাকে ওটার মধ্যে ফেলে দিই। কেন ফেলে? যখন প্রয়োজন পড়বে ওই টাকাটা আমার কাজে লাগবে। আর আজ শুনলে আপনারা খুশি হবেন, লক্ষ্মীর ভান্ডার যখন আমি প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত দেবো। আর আমাকে বলেছিল অনেকে পরিবারের একজন করে পাবে। আমি বললাম, না রে, সেটা হয় না। পরিবারে এখন সংসার হলো ভাগাভাগি হয়ে গেছে। একটা পরিবারে 5টা বউ হতে পারে, একজন পাবে, 4 জন পাবে না, এটা হতে পারে না। তারপরে 60 বছরটা ভাবলাম, আরে 60 বছর তো জীবনে শুরু হয়, আমি আজকে 60 বছরে যদি বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কি হবে? আবার সেই বিধবা ভাতার জন্য লাইন দেবে, কেন্দ্রীয় সরকার দেবে কি দেবে না, কোনো দরকার নেই। তাই বললাম লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে। তাহলে আমরা যেটা বলি কথা রাখি, এটা বিশ্বাস করেছেন তো? এবার আমি বলি সরকারি কর্মচারীদের, আপনাদের বলেছিলাম 1 মে থেকে 4% পে কমিশনের টাকাটা দেওয়া হবে। 1 মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন 1 জুন, তাই তো? অঙ্কে তাই বলে। কিন্তু আমি তো আপনাদের দিদি হই, তাই আমি কি করলাম, আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম, এটা তো অলরেডি বাজেটে বলা আছে, আমরা 1 মে থেকে টাকাটা দেবো না, আমরা 1 এপ্রিল থেকে দেবো। তাহলে আপনি যখন 1 জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ 1 মেতে আপনি মাইনে পাবেন 4% দিয়ে বেশি, সেটা 1 মে থেকে পেতেন, এটা কাউন্ট হবে 1 এপ্রিল থেকে। কি খুশি কি খুশি না? খুশি কি খুশি না?
কি স্বরূপ কত বাড়লো? 1 মাসে তাহলে বেশি বাড়তি হলে কত হলো? অনেক বাড়ে। যাক, সবার মুখে হাসি থাকুক, আমি এটুকুই চাই, আর কিছু না। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেবো, ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো? আগে তো অনেক ট্যাক্স ছিল, এখন তো সব তুলে দিয়েছে। একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে। আর মাছের তেলে মাছ ভাজছে। আর ঘুম থেকে উঠুন, মোদির ছবি। ঘুমোতে যান, মোদির ছবি। ওয়াশরুমে যান, মোদির ছবি। স্নান করতে যান, মোদির ছবি। খেতে যান, মোদির ছবি। জল খেতে যান, মোদির ছবি। পিকুলিয়ার লোক ভাই এখানে, দেশের মাননীয় প্রধানমন্ত্রী। বুঝুন, চাল দিচ্ছি আমরা বিনা পয়সায়, 1 পয়সা দেয়নি। এই 2 বছর থেকে ওদের যে 12,000 কোটি টাকা আমরা পাই, 1 পয়সা দেয়নি। 30,000 কোটি টাকা আমায় দিতে হয়েছে শুধুমাত্র রেশনের চাল দেওয়ার জন্য। আর মিথ্যে কথা বলছে মোদি। আমি মোদি বাবু বলি না, আমি বলি গ্যারেন্টি, নো গ্যারেন্টি। উনি বলেন আমার গ্যারেন্টি, আমি বলি 420। আমি গ্যারেন্টি বলি না। যারা মিথ্যে কথা বলে তাদের আমি 420 বলবো না তো কি বলবো? কি 15 লাখ টাকা দিয়েছে? 15 লাখ টাকা করে দেবে বলেছিল, সবার অ্যাকাউন্টে ভোট তো নিল, এমপি তো হলো, আবার এমপি পাল্টেও গেল, এবার উল্টেও যাবে। 50,000 টাকা দিয়েছে। আরে কথা বলে না কেন ওই গ্রামের লোকগুলো? আপনাদের তো গলার খুব জোর, আপনাদের ছেলে মেয়েরা তো ভালো রেজাল্ট করে, তাহলে কথাটা কেন বলেন না জোরে? এবার আমাকে বলুন, রোজ টিভিতে দেখাচ্ছে, ইউটিউবে দেখাচ্ছে, রেডিও খুললে দেখাচ্ছে, সংবাদ মাধ্যমে অ্যাড দিচ্ছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? আমি আসতে বলি, তাহলে আপনারা জোরে বলবেন, বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে মোদি বাবুর ওটা কি হলো? নো গ্যারেন্টি, 420। বরঞ্চ লোকে বলছে 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, বাহবা গ্যারেন্টি লাল, বাহবা নন্দলাল।